আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আসুদ। জনগণের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও সম্মেলনে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের ছাত্র জনতা দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও তা কাটিয়ে উঠবে সরকার। আরো জানাচ্ছেন সাদিয়া কানিজ। চীন সফরের প্রথম দিন হাইনান প্রদেশে বোয়াং ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সংস্কারে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে। বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কারের কাজ চলছে। বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তাই এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন, যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং। সাক্ষাৎ করেন চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের জন্য সহায়তার আশ্বাস দেন তিনি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচুকের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি। রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের নেতা। চীনের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। 4 দিনের সফরে চীনের বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় প্রসঙ্গে চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, পরিবর্তিত এই সময়ে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি আত্মবিশ্বাসী দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারবেন। সম্পর্ক জোরদার হবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। 5 বছর আইনি লড়াইয়ের পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেছেন আদালত। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালের প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সাথে প্রভাব খাটিয়ে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। আরও জানাচ্ছেন মাহদুর রহমান রুবেল। নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসির নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর অনেকটা নাটকীয়ভাবে জয় ফিরে পান ইশরাক হোসেন। আর শেখ হাসিনার পতনের পর বাতিল হওয়া দক্ষিণ সিটির মেয়র তাপসের পদ বাতিল করা হয় সরকারি গেজেটেও। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পেয়েছেন বলে জানান ইশরাক। তবে শপথ গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দেন তিনি। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে, প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে।
তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে। ইশরাকের আইনজীবী বলেন, অনিয়ম দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় এসেছে ন্যায়ের পক্ষে। এতে করে আদালতের উপর মানুষের আস্থা আরো বাড়বে। আমরা ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন, এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। সেই অনুযায়ী মামলা করা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সেই মামলার রায় আটকে ছিল প্রায় 5 বছর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কথা ও কাজে মিল থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার বক্তব্যে এর যথার্থ স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর উত্তরখান এলাকার গরিব ও দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা ও কাজের মিল ছিল না, জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় কি কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, কি চাকরি করে? তো সে আমেরিকা, দুবাই, বিভিন্ন জায়গায় নাকি থাকে। কিভাবে থাকে? শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। ঈদের দীর্ঘ ছুটিতে বাড়ি ফিরছে নগরবাসী। বেলা বাড়ার সাথে সাথে ট্রেন এবং প্ল্যাটফর্মে বাড়তে থাকে ঘরমুখো মানুষের চাপ। তবে স্বস্তির বিষয়ে 2-3টি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই সঠিক সময় স্টেশন ছেড়েছে। এছাড়া গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ি বাস টার্মিনালেও রয়েছে যাত্রীদের চাপ। সড়ক পথে যানজট কিছুটা কম থাকায় খুশি সাধারণ মানুষ। রাজধানীর বাস ও ট্রেন স্টেশন ঘুরে বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। চলছে ঈদ যাত্রা। নারীর টানে বাড়ি ফিরছেন কর্মজীবী ও সাধারণ মানুষ। ঈদে বাড়ি ফেরা এসব বিপুল যাত্রী চাপ সামলাতে কর্মব্যস্ত নগরীর বাস ও ট্রেন স্টেশনগুলো। যাত্রীদের ভ্রমণ সহজ করতে স্টেশন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিন রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় নির্বিঘ্নেই বাস ভ্রমণ করতে পারছেন যাত্রীরা। কাউন্টারে আসা যাত্রীরা বলছেন, রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় এবার ভোগান্তি কিছুটা কম। অন্যান্য বছর ঈদের তুলনায় এবার ঈদটা অনেক আরামদায়ক, স্বস্তি, রাস্তাঘাটে কোনো যানজট নাই। ট্রেন যাত্রায় সবচেয়ে স্বস্তিতে যাত্রীরা। কোনো রকম শিডিউল বিপর্যয় না থাকায় দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না ট্রেন পেতে। সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে। সার্বিক ব্যবস্থা গতবারের তুলনায় ভালো থাকায় খুশি ট্রেনের যাত্রীরা। আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। ঝামেলা কম, ঝামেলাহীনভাবে স্টেশনে ঢুকলাম, বাকিটা এখন দেখা যাক কি হয় আর কি। অন্যান্য বারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্যান্য বারে যে পরিবর্তনগুলো ছিল না, এই পরিবর্তনগুলো এবার দেখা যাচ্ছে। যে কোনো উৎসবকে কেন্দ্র করে এই নগরী ছেড়ে মানুষ যাত্রা করে তার নিজ নিজ গন্তব্যে। বিপুল সংখ্যক এই মানুষের চাপ সামাল দিতে প্রতিবারই নাকানি চুবানি খেতে হয় দেশের পরিবহন ও আইন শৃঙ্খলা বাহিনীকে। তবে এবার আগেভাগেই ব্যবস্থা নেয় কিছুটা কম যাত্রী ভোগান্তি। জাকারিয়া খান, RTV। ঈদকে সামনে রেখে ট্রেন, বাসের পাশাপাশি নৌপথে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলামিন, জানাবেন যে ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, ঈদ যাত্রা ভোগান্তির নয়, ঈদ যাত্রা আনন্দের। বলছি সদরঘাট লঞ্চ টার্মিনালের কথা, এখানে ভোগান্তি আসলে চোখে পড়ছেই না, পুরোটাই আনন্দের সহিত যারা যাচ্ছেন সবাই একই কথা বলছেন। সবসময় যদি দেখা যেত যে অতিরিক্ত যাত্রী বোঝাই করবেন না কিংবা ছাদে যাত্রী উঠবেন না, এমন সতর্কবার্তায় সবসময় সরব থাকতো এই সদরঘাট লঞ্চ টার্মিনাল।
কিন্তু এবছর আমরা সেই বিষয়টি লক্ষ্য করতে পারিনি। প্রতিটি লঞ্চে আমরা দেখেছি যে যাত্রী স্বাভাবিকের মতোই, এবং ছাদেও কেউ উঠছেন না, কিংবা ভেতরে যারা উঠছেন সবাই স্বাচ্ছন্দ্যে বসতে পারছেন। টার্মিনালগুলোতে দেখেছি যে তীব্র যে ভিড় যেটিকে বলা হয় সেই ভিড়টি দেখা যায়নি। সন্ধ্যা 7টা পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি, এখন আজকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোট 48টি লঞ্চ সদরঘাট থেকে বাংলাদেশের যে মোট 41টি নৌ রুট রয়েছে সেই নৌ রুটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে মোট 80 কিংবা 85-র মতো লঞ্চ আজকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে। সেটি রাত 12:30 নাগাদ পর্যন্ত ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মূলত সন্ধ্যা 6টা থেকে রাত 8টা এই 2 ঘন্টা হচ্ছে সবচেয়ে বেশি লঞ্চ ছেড়ে যায়, বিশেষ করে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, অর্থাৎ যে দূর দূরান্তর পথগুলো রয়েছে সেই দূর দূরান্তের পথগুলোর উদ্দেশ্যে এই সময়টাতেই লঞ্চগুলো ছেড়ে যায়। আর সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত মূলত যে কাছাকাছি দূরত্বের যাত্রাপথ রয়েছে, অর্থাৎ চাঁদপুর কিংবা শরীয়তপুরের মতো যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে লঞ্চগুলো ছেড়ে যায়। আমরা বিআইডব্লিউটি এর কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। গতকালকে মোট 78টি লঞ্চ ছেড়ে গেছে এই সদরঘাট থেকে দেশের বিভিন্ন জায়গায়, এবং সর্বোচ্চ হয়তো আশা করা যাচ্ছে যে 100টির মতো লঞ্চ হয়তো একদিনে সর্বোচ্চ যেতে পারে, এমন প্রস্তুতি লঞ্চ কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটি রয়েছে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই যাত্রা স্বস্তির থাকুক ঈদের আগদিন পর্যন্ত, সেই প্রত্যাশায়। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। ঈদ ঘিরে দেশের মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রী চাপ রয়েছে। কিছু জায়গায় থেমে থেমে চলছে যানবাহন, তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। টাঙ্গাইলের বিভিন্ন স্থানে যাত্রীদের ভিড় রয়েছে, এখানেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সিরাজগঞ্জ যমুনা সেতু ও পশ্চিম সংযোগ মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ। এদিকে পদ্মা সেতু হয়ে ঈদের ঘরমুখ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ রয়েছে। এই সেতুতে গেল 24 ঘন্টায় 3,24,00,000 টাকার টোল আদায় হয়েছে। আর ঈদ যাত্রায় যানজট ও ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি রংপুরে র্যাব, কুমিল্লায় সেনাবাহিনী, চট্টগ্রামে নৌপথে কোস্টগার্ড কাজ করছে। রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় দুর্ধর্ষ প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনহাজের অপকর্মের কল রেকর্ড আরটিভিতে প্রচারের পরে গ্রেফতারে অভিযান চালায় যৌথ বাহিনী। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দলটি। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ফেনী জেলার দাগনভূঞা দরবার শরীফ ইউনিয়নের মীর ওয়ারিশপুর গ্রামের হারুনুর রশিদ ভূঁইয়ার ছেলে এ মিনহাজ। বিচারপতি, সেনাপ্রধান সহ দেশের বড় বড় পদগুলোতে কে কখন বসবেন তা তিনি ঠিক করে দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও রয়েছে তার বিশেষ সক্ষতা। আর এই সব পরিচয় দিয়েই মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ হয়ে ওঠেন প্রতারণার বরপুত্র। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গালাগাল দেওয়ার কল রেকর্ড ফাঁস হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে থানায় রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আশরাফুজ্জামান মিনহাজ, ওনাকে আমরা মিডিয়াতে বহুল প্রচারিত, ওনার নামে অনেক প্রতারণার অভিযোগ আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। শুধু মামলা, নিয়োগ, বদলি বাণিজ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে আরেকটি মামলা হয়েছে। মেধাবী প্রতারক, তিনি 111 সময় থেকেই তার প্রতারণার কাজ শুরু করে দেন। দুর্নীতিবাজ মন্ত্রী সাহারা খাতুনের সাথে যুগ সাজসে সে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি কাজ করে অবৈধ সুবিধা নেওয়ার জন্য সে বিভিন্ন নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেন। নিজের বাপকেও মিথ্যা মামলা দিতে ছাড়েনি এই প্রতারক। তার বাবা হারুনুর রশিদ বলেন, ছেলের মিথ্যা মামলার শিকার হয়ে কোথাও গিয়ে বিচার পাননি তিনি। অবশেষে এমন কুলাঙ্গার ছেলের গ্রেপ্তারে খুশি তার বাবা। আমি অত্যন্ত খুশি। আমি তার পিছনে
অ্যাকশন নেওয়ার জন্য অনেক ধারে ধারে ঘুরছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, বিএনপি, সমাজের নেতা, চেয়ারম্যান, মেম্বার, কেউর কাছে কোনো সহায়তা পাই না। আর বাদল, RTV, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পালিত হবে রাতটি। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র শবে কদরের রাজধানী সহ সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকে। নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দোয়ায় রাতটি কাটাবে মুসলমানেরা। শবে কদরের পর থেকেই ঈদ উল ফিতরের আমেজ শুরু হয় রোজাদারদের মনে। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে ধর্মীয় শ্রদ্ধা ও পূর্ণ আধ্যাত্মিকতার সাথে পালিত হল পবিত্র লাইলাতুল কদর। মহিমান্বিত এই রাতে সৌদি আরবে 3 মিলিয়নেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদুল নববীতে একত্রিত হয়ে এশার নামাজ, তারাবিহ ও লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। এছাড়া লাইলাতুল কদরের নামাজ আদায় করতে জেরুজালেম আল আকসা মসজিদে একত্রিত হয়েছিলেন ফিলিস্তিনিরা। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা পুরনো শহরের সংকীর্ণ গলিগুলোতে জড়ো হন। লাইলাতুল কদর উপলক্ষে জেরুজালেমে আল আকসায় 1,80,000 মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে কমপ্লেক্সটির পরিচালনাকারী ইসলামিক সংস্থা। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভালো উদাহরণ তৈরি করছে না ভারত। এর মাধ্যমেই বোঝা যাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কতটা রাখতে আগ্রহী হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক গড়ার উপর জোর দেন তিনি। প্রথম স্বাধীনতা ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্কের ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলন করেছে তাদের কাছে 5 আগস্ট নতুন স্বাধীনতা, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম। আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসের সাথে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 5 আগস্টে রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল চেয়েছে বলে জানিয়েছেন তিনি। খেলার খবর। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচটি ঢাকা স্টেডিয়ামে হবে বলে আশাবাদী বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হামজার পর আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলের জন্য বিবেচনায় আছে। এদিকে ভারতের বিপক্ষে ড্রয়ের পর এবারের এশিয়ান কাপের মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটা ভালো মাঠ নেই, নেই বিশ্বমানের ফুটবল অবকাঠামো, ক্লাব কাঠামো ভঙ্গুর, চারিদিকে শুধু নেই এর ছড়াছড়ি, কিন্তু বিপরীতে আছে তীব্র আত্মবিশ্বাস আর মনোবল, আছে দেশের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার টানেই থ্রি লায়ন্সের জার্সির মায়া ছেড়ে লাল সবুজের ডেরায় হামজা চৌধুরী। এবার এই লাল সবুজের জার্সির মায়ার টানে বাংলাদেশে আসতে চান আরো বেশ কয়েকজন ফুটবলার, যাদের জন্য দরজা খোলা রেখেছে বাফুফে। যারা যারা আসতে চাচ্ছে মোটামুটি সবারই পাসপোর্ট অলরেডি আছে, সো মেইন যে ডকুমেন্ট দরকার ছিল সেটা আছে।
আর দ্বিতীয় হলো যে হামজার ক্ষেত্রে মেইনলি যে সমস্যাটা ছিল যে হামজা একবার আরেক দেশের জন্য আন্ডার 21 খেলে ফেলেছিল, তো ওই জায়গায় কিন্তু একটা মানে প্রক্রিয়া আছে, অন্য অন্য বেসব প্লেয়ারদের কোনো প্রক্রিয়া নাই। সো এই জন্য আমি মনে করি না যে যদি কোনো প্লেয়ার সিলেক্টেড হয় ফিউচারে তার ব্যাপারে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যুস থাকবে। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 1 পয়েন্ট পাওয়ায় আত্মবিশ্বাসী বাফুফের সভাপতি স্বপ্ন দেখছেন এশিয়ান কাপে কোয়ালিফাই করার, আর সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচেই দর্শকরা গলা ফাটাতে পারবেন ঢাকা স্টেডিয়ামের আঙিনায় বসে। ঢাকা স্টেডিয়াম নিশ্চয়ই প্রস্তুত হয়ে যাবে আগামী সিঙ্গাপুর ম্যাচের জন্য। অলরেডি আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করার জন্য এক পা এগিয়ে গেছি। আমরা যত রকমের শ্রম দিয়েছি, আমরা যত রকমের মানে ইনভেস্টমেন্ট এবং ডেডিকেশন দিচ্ছি, এটা 100% আমি বিশ্বাস করি আমরা কোয়ালিফাই করতে পারবো। কিট পার্টনারশিপ ও জাতীয় দলের স্পন্সর নিশ্চিতের পর আরও বেশ কিছু পার্টনারশিপের বিষয়ে দ্রুতই সুখবর দেবে বাফুফে, জানিয়েছেন তাবিথ আওয়াল। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।